আমি আমার প্রেজেন্টেশনে যাচ্ছি। আমার ফিরে দেখা 1 বছর। তো এখানে আমরা এসছিলাম এই অক্টোবর মাসে, এই সময়টাতে জাস্ট 29 তারিখ এই ক্যাম্পাসে শুরু হয়েছিল, অফিসিয়ালি আমরা 28 তারিখ জয়েন করেছি। তো এখানে আমরা আসার পরে একটু ভূমিকা দিই যে এটা এমন একটা বিশ্ববিদ্যালয় আমরা এসে পেয়েছি যে আমার দেখা বিশৃঙ্খল অবস্থা আমার এই জীবনে, এত বিশৃঙ্খল কোনো ইনস্টিটিউশনে আমি কখনো সার্ভ করিনি। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরেও অনেক প্রথিতযশা বিশ্ববিদ্যালয়ে পড়ানোর আমার সুযোগ হয়েছে, কিন্তু এরকম একটা হ্যাপহ্যাজার্ডলি অ্যারেঞ্জড ইউনিভার্সিটি ইন টার্মস অফ ইটস এডুকেশনাল সেক্টর, ইন টার্মস অফ ইটস অ্যাডমিনিস্ট্রেটিভ বডি অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড এভরিথিং, এত হ্যাপহ্যাজার্ড, এটা কোনো জবাবদিহিতা বলতে কিছুই ছিল না, কিছুই নাই। ইনফ্যাক্ট আমরা চেষ্টা করেছি, আমাদের হাতে এমন কোনো কিছু নাই যেটা দিয়ে আমরা এটাকে ওভারনাইট চেঞ্জ করে দিতে পারি। তারপরেও যে চেষ্টা, যে ব্যর্থতা, যে সফলতা, তার একটা অংশ আপনাদের সামনে প্রেজেন্ট করতে চাচ্ছি, যে আপনারা যেন এটা অনুধাবন করতে পারেন এবং ইউ ক্যান সি দ্য প্রবলেমস উইথ মাই আইস অ্যান্ড উইথ দ্য আইস অফ মাই অ্যাডমিনিস্ট্রেশনস। ওকে, তো নেক্সট স্লাইড দাও। এখান থেকে এটা তোমার এটা ব্যাটারি তো নেই। আমরা মোটামুটি ভাবে আমাদের যে সকল খাতে উন্নয়নমূলক ও বিভিন্ন উদ্যোগ নিয়েছি এবং কিছুটাতে সফল হয়েছি, এটাকে আমরা মোটামুটি ভাবে 14টা খাত এবং 15 নম্বরে রেখেছি বিবিধ। এই 14টা খাতকে আমরা প্রায়োরিটি বেসিসে অ্যাড্রেস করার চেষ্টা করেছি। এর মধ্যে প্রথম হচ্ছে যে শিক্ষা ও গবেষণা খাত, দ্বিতীয় প্রশাসনিক শৃঙ্খলা খাত, শিক্ষার্থীদের জন্য উদ্যোগ, অবকাঠামোগত সংস্কার, আবাসিক হল সংস্কার, মেডিকেল সেন্টার সংস্কার, লাইব্রেরি সংস্কার, দ্বিপাক্ষিক চুক্তির স্বাক্ষর, মসজিদ ও মন্দিরের সংস্কার, পরিবহন খাত, জুলাই গণঅভ্যুত্থান সংক্রান্ত কার্যক্রম, বিভিন্ন দিবস পালন, খেলাধুলা ও বিতর্ক প্রতিযোগিতার আয়োজন, বিভিন্ন কর্মশালা আয়োজন এবং বিবিধ। এর বাইরেও অনেক কর্মকাণ্ড আছে যেগুলি আমরা আসলে 1 বছর সময় কিভাবে যে গিয়েছে আমরা নিজেরাও, আজকে আমি অবাক হয়েছি যে 1 বছর সময় হয়ে গেছে। কালকে অনেকেই আমাকে বলছে যে তো গেল 6 মাস 4 মাস, একটা বছর সময় চলে গেছে। এটা একটা অদ্ভুত রকম ব্যাপার এবং একটা ঝড়ের মধ্যে দিয়ে, একটা তুফানের মধ্যে দিয়ে আমরা এই সময়টা অতিক্রম করেছি। তো আমি এই প্রত্যেকটা খাতকেই একটু একটু করে, এটা কিন্তু অনেকগুলার মধ্যে একটা সামারি, অল্প একটা খাত নিয়ে আমি কিন্তু 1 ঘন্টা বলতে পারতাম, কিন্তু সবগুলি খাতকেই আমি অল্প সময়ের মধ্যেই বলার চেষ্টা করব। শিক্ষা ও গবেষণা খাত, এটা ছিল প্রথম। এখানে আমি আসলাম যখন, সেটা ছিল 29শে অক্টোবর 2024, এবং প্রথমেই আমরা ছাত্রদের সাথে যেটা করেছি, আমরা কেমন বিশ্ববিদ্যালয় চাই, এটা একটা ওপেন এয়ার ডিসকাশন প্রোগ্রাম ছিল, যে আমরা কেমন আসলে বিশ্ববিদ্যালয়টা চাই। বিভিন্ন ছাত্র সংগঠন সেখানে উপস্থিত ছিল এবং সেখানে তাদের অনেক সাজেশন ছিল আমাদের প্রতি। তার কিছু আমরা বাস্তবায়ন করতে পেরেছি, কিছুটা হাফ ডান, কোনোটাতে আমরা টাচও করতে পারিনি, কিছুই করতে পারিনি, এমনও আছে। তারপরে বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রম গতিশীলতার জন্য প্রথমে যেটা দরকার হচ্ছে, একটা রিসার্চ সেন্টার আমাদের আছে। সেই রিসার্চ সেন্টারকে আমরা পুনর্গঠন করেছিলাম, যে কিভাবে এই রিসার্চ সেন্টারটাকে আরো গতিশীল করা যায়। যেহেতু এটা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সেখানে আপনার রিসার্চ সেন্টার যদি শক্তিশালী না হয় তাহলে কিন্তু কোনো কিছুই হবে। সেই জন্য রিসার্চ সেন্টার আমরা, এবং এগুলি প্রত্যেকটাই আপনারা দেখবেন যে আমরা অফিস আদেশ কোন তারিখে কটা দেওয়া হয়েছিল, তথ্যসূত্র আছে, কতগুলিতে পত্রিকাতে প্রকাশিত হয়েছিল, সেই পত্রিকার চিত্র, পত্রিকার রেফারেন্স আপনারাই প্রকাশ করেছিলেন। তারপরে আমরা যেটা করেছি, আন্তর্জাতিক গবেষণা সহযোগী প্রতিষ্ঠান রিসার্চ ফর লাইফ প্রোগ্রামের নিবন্ধন, এই প্রথমবারের মতো রিসার্চ ফর লাইফ এই প্রোগ্রামের নিবন্ধন প্রথমবার গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পেল, এবং এটা প্রতিদিন বাংলাদেশ প্রতিদিনের 11ই মার্চ 2025 ইস্যুতে এটা বের হলো। বিশ্ববিদ্যালয়ের 63টি বিভাগে আমরা শিক্ষক উপদেষ্টা নিয়োগ করেছি। শিক্ষক উপদেষ্টা কিন্তু ছিল না প্রত্যেকটা ডিপার্টমেন্টে, সরি, ছাত্র শিক্ষার্থী উপদেষ্টা। সেই শিক্ষার্থী উপদেষ্টা নিয়োগের প্রয়োজনীয়তা অনুভব করার সাথে সাথেই আমরা কিন্তু শিক্ষার্থী উপদেষ্টারা নিয়োগ হয়ে গেছে, এবং তারা কিন্তু পেইড। এটা আগে কখনো বিশ্ববিদ্যালয়ে ছিল না। একজন কেন্দ্রীয় ছিল, কেন্দ্রীয় ছাত্র উপদেষ্টা, কিন্তু আমরা 33টা বিভাগেই ছাত্র উপদেষ্টা নিয়োগ করেছি, যেন ছাত্রদের অভাব অভিযোগ সরাসরি আমাদের কাছে আসতে পারে, সেই জন্য। তারপরে আমরা চিন্তা করলাম যে আমাদের তো প্রজেক্ট দরকার, প্রজেক্ট ছাড়া তো আমরা উন্নতি করতে পারবো না। প্রজেক্ট রাখার একটা নিয়ম কানুন আছে, একটা আদব কায়দা আছে, সেটা যদি না শিখতে পারে যে কিভাবে একটা প্রজেক্ট লিখতে হয়,
তাহলে তো শিক্ষকরা প্রজেক্ট আগে বহুবার লেখা হয়েছে, পায়নি। আমরা একটা রাইটিং এটিএফ সাব প্রজেক্ট প্রপোজাল এই শীর্ষক কর্মশালা আমরা আয়োজন করেছি। ইনি হচ্ছেন এই খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, আর উনি হচ্ছেন একজন স্পেশালিস্ট আইকিউসি ডিরেক্টর। এদেরকে তো আমরা এখানে উপস্থিত আছি। তো উনি এসে ট্রেনিং দিলেন আমাদের 21শে জানুয়ারি। আমরা পরবর্তীতে আফটার দ্যাট ট্রেনিং ইউজিসির হিট প্রকল্প 2টা উইন করেছি। হিট জানেন আপনার একটা বড় রকমের প্রজেক্ট, ইউজিসির ওয়ার্ল্ড ব্যাংক ফান্ডেড। এখানে 1,45,00,000 টাকা গবেষণা বরাদ্দ পায় মার্কেটিং বিভাগ এবং 5,26,00,000 টাকা গবেষণা বরাদ্দ পায় বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ। এবং এরা কারা আছেন এদের নাম লেখা আছে। এবং সেই যেই 2টা গ্রুপ পায় ঢাকা এই বিশ্ববিদ্যালয়ে, তাদেরকে আমরা সম্বর্ধনা দিচ্ছি। এখানে প্রভৃতি সাহেব, আমি আছি। তো এই আমাদের হলো প্রায় 6,7 কোটি টাকার মতো এই ফার্স্ট টাইম এই বিশ্ববিদ্যালয় এত বড় প্রজেক্ট পেয়েছে। প্রজেক্ট বাস্তবায়ন হচ্ছে, টাকা পেয়ে গেছে। এইটা নিয়ে অবশ্য একটু প্রবলেম আছে। এই 1,45,00,000 এখনো পায় নাই, কিন্তু 5,26,00,000 কাজ শুরু হয়ে গেছে। নতুন করে আমরা 25টি বিভাগে 55 জন শিক্ষক নতুন এবং 25 জন কর্মচারী নিয়োগের একটা প্রক্রিয়া শুরু করেছি। তাহলে আমাদের দেখেন 55 আর 25 প্রায় 80 জন নতুন লোক আমরা আনতে পারবো, যেটা আমাদের ওয়ার্কিং ফোর্সের মধ্যে বিরাট একটা কন্ট্রিবিউশন হবে। এবং সেটা আমরা দ্রুততম সময়ের মধ্যেই করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বিশ্ববিদ্যালয়ের নতুন ওয়েবসাইট পরীক্ষামূলকভাবে চালু করেছি, কারণ নতুন ওয়েবসাইট ছাড়া আমরা বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং নাই। একটা বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং হওয়া অত্যন্ত আবশ্যক। কিভাবে র্যাঙ্কিং করতে হবে এটাও তারা জানে না। কোনো সময় র্যাঙ্কিং এর জন্য আবেদন করা হয় নাই। র্যাঙ্কিং এর কি ফ্যাক্টরস গুলি আমাকে অ্যাড্রেস করতে হবে তারা এখানকার জানা ছিল না। আমরা এই ট্রেনিং এর ব্যবস্থা করেছি, ওয়েবসাইট ডেভেলপ করেছি। আগামী বছর হোপফুলি আমরা একটা র্যাঙ্ক পেয়ে যাব, ওই প্রক্রিয়াধীন আছে। নতুন ওয়েবসাইটে আপনারা ঢুকতেও পারবেন। তারপরে আমাদের সবচেয়ে অবহেলিত ডিপার্টমেন্ট ছিল অ্যানিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন। আমরা সবসময় বলা হয়, যেহেতু সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি, একাডেমিয়া এবং ইন্ডাস্ট্রি একটা কোলাবোরেশন থাকতে হবে। আমরা এসকেএফ এর সাথে একটা এমওইউ করেছি। এসকেএফ এর এমওইউ এর কিছুদিনের মধ্যেই তারা বিভিন্ন গবেষণা সরঞ্জামাদি প্রদান করে এবং সেটার একটা চিত্র এটা ঢাকা মেইলে 11ই আগস্ট 2025-এ প্রকাশিত হয়েছে। প্রকাশনার প্রত্যেকটা কিন্তু রেফারেন্স আছে, ছবি আছে। 2024-25 শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের একাডেমিক ক্যালেন্ডার প্রণয়ন এবং শিক্ষক সংকট সমাধানে বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর সম্পন্ন শিক্ষার্থীদের টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিয়োগের সিদ্ধান্ত গৃহীত হয়। 13ই আগস্ট 25-এ অফিস আদেশ দিয়ে এটা কার্যকর করা হয়েছে। প্রত্যেক বিভাগে যেখানে শিক্ষকদের সংকট আছে সেখানে টিচিং অ্যাসিস্ট্যান্ট যেন পায়। ছাত্ররা পাশ করে চাকরি পায় না। আমাদের প্রথম দ্বিতীয় যারা হয়েছে এই সমস্ত ছাত্রদেরকে সেখানে যেন অ্যাকোমোডেট করা যায়। তাদেরকে বেতন আমরা দিব না, কিন্তু তাদের 6 মাসের একটা অভিজ্ঞতা সার্টিফিকেট দিব, যেটা দিয়ে তারা পরবর্তীতে চাকরি পাইতে তাদের সুবিধা হবে। এটা এই প্রয়োজনীয়তা উপলব্ধি এখানে কেউ আগে করেও নাই, এটা আমরা প্রথম ইন্ট্রোডিউস করেছি। অ্যানিম্যাল সায়েন্সের কথা আবার আসি। অ্যানিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন বিভাগের টিচিং হসপিটাল রুম, সেটাও করার জন্য আমরা একটা টেন্ডার করেছি বড় রকম। তাদের এটা প্রক্রিয়াধীন আছে। আমরা ক্যান্সার শিক্ষা ও সচেতনতা বিষয়ক সেমিনার করেছি। ঢাকা ইউনিভার্সিটি থেকে, অন্যান্য ইউনিভার্সিটি থেকে লোকজন এসছে। এটা একটা ইউনেস্কোর প্রজেক্ট ছিল। তো ওএফআইডির আমরা একটা টাকা প্রক্রিয়াধীন 49 কোটি টাকার একটা ফাইল ইউজিসি থেকে শিক্ষা মন্ত্রণালয় এখান থেকে এটা অলরেডি ফাইল মুভ করা শুরু করেছে। ইউজিসি থেকে এখানে চলে আসছে। এখানে কাজ শেষ হলে আমরা মিনিস্ট্রি অফ প্ল্যানিং এ যাব। প্ল্যানিং অনুমোদন দিলে এই 49 কোটি টাকার কাজ আমরা শুরু করব। তো আপনারা জানেন যে একটা ইন্টারিম গভর্নমেন্টে কাজ কত স্লো হয়। ইচ্ছা করলেই কিন্তু এক টেবিল থেকে আরেক টেবিলে যায় না, কারণ ইন্টারিমের দায়বদ্ধতা নাই। ইন্টারিমের রেসপন্সিবিলিটি তারা নিতে চায় না, যেমন তাদের জনগণের কাছে কোনো দায়বদ্ধতা নেই, তো তারা ফেলে রাখে। তারপরেও এবং আপনারা এট দ্য সেম টাইম এটাও মনে রাখতে হবে, আমরা কিন্তু একটা ইন্টারিম গভর্নমেন্টের ইন্টারিম প্রশাসন। উই হ্যাভ বিন ট্রাইং আওয়ার লেভেল বেস্ট। আমাদের নিজের কাছে নিজের জবাবদিহিতা এবং আমাদের কাছে আমাদের যেন পরিষ্কার থাকি, স্বচ্ছ থাকি, সেই জন্যই কিন্তু এই কাজগুলি করা। এটা না নিলেও আমরা পারতাম। এই 49 কোটি টাকার ফাইল এবং এইটার জন্য আমাদের ট্রেজারার সাহেব অত্যন্ত চেষ্টা করেছেন। উনি ওনার মেধা
প্রজ্ঞা দিয়ে এই প্রজেক্টটা লেখার চেষ্টা করেছেন এবং এটা এখন স্টার্টস মুভিং। আর আল্লাহ জানে যে এটা কবে বা আমরা বাস্তবায়ন করে দিয়ে যেতে পারবো কিনা শেষ পর্যন্ত, বাট ট্রাই করতেছি। আমাদের শিক্ষা মন্ত্রণালয় থেকে 25 কোটি টাকার একটা থোক বরাদ্দের জন্য আবেদন করেছিলাম। এটা হয়তো বা হয়ে যাবে খুব সহসাই, কারণ থোক প্রক্রিয়াধীন আছে। এই থোক বরাদ্দটা যদি পাই, আমাদের আনফিনিশ স্ট্রাকচারাল ওয়ার্ক অনেক রয়ে গেছে, গেটটা পর্যন্ত হয় নাই। যে বিশ্ববিদ্যালয় আজকে 15 বছর রান করতেছে, 16 বছর, আমার আগে 4জন ভাইস চ্যান্সেলর চলে গেছে, একটা গেট তৈরি করতে পারে নাই। আমি খুব অবাক হয়েছি। আমি প্রথম যেদিন ঢুকি তখন আমার কাছে মনেই হয় নাই যে আমি একটা বিশ্ববিদ্যালয়ে ঢুকতেছি। সো এই টাকাটা যদি আমরা পাই সেটা আমরা ইউজ করতে পারবো এবং এটা প্রক্রিয়াধীন আছে। এটা ইউজিসি থেকে শিক্ষা মন্ত্রণালয়ে গেছে, এখন সেখান থেকে যাবে ফিন্যান্সে। ফিন্যান্সে গেলে ইট উইল বি ওকে। আরেকটা ইয়ে আছে 37 কোটি টাকার, সেটা আমাদের আগের ভাইস চ্যান্সেলরের সময় করা হয়েছিল। সেই টাকাটা আটকে গেছে বিভিন্ন কারণে, দুর্নীতির কারণে। বিভিন্ন কারণ বলতে দুর্নীতি, ব্যাপক দুর্নীতি হয়েছে এখানে। 252 কোটি টাকার প্রজেক্টে 213 কোটি টাকা খেয়ে ফেলছে। কি হয়েছে স্ট্রাকচার আপনারা জানেন। আর বাকি 37 কোটি টাকা আছে, ওই টাকাটা আনতে গিয়ে আমাদের বিভিন্নখানে জবাব দিতে করতে হচ্ছে। সেই টাকাটা আমরা মুভ করানোর চেষ্টা করছি বিশ্ববিদ্যালয়ে। মঞ্জুরি কমিশন থেকে এটা শিক্ষা মন্ত্রণালয়ে গেছে, এখান থেকে এটা আবার প্ল্যানিং এ যাবে। প্ল্যানিং এ যদি যায়, প্ল্যানিং এটা ফাইনাল করে দিলে আমরা এই টাকাটা পাবো। যদি এই টাকাটা পাই, আমাদের রাস্তাগুলি তৈরি হবে, গেটটা তৈরি হবে এবং আরো কিছু অসম্পূর্ণ কাজ আমরা সম্পূর্ণ করতে পারবো। এই গেল আমাদের, যেটা বললাম যে 17টার মধ্যে। এখন প্রশাসনিক শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য আমরা যেগুলি করেছিলাম, প্রথমে আমাদের এখানে যেটা আমি দেখেছি যে এখানে সম্প্রীতির খুবই অভাব। শিক্ষক দ্বন্দ্ব, কর্মকর্তা দ্বন্দ্ব, কর্মচারী দ্বন্দ্ব, আবার এদের 3 গ্রুপের মধ্যে মিলিত দ্বন্দ্ব, হ্যাঁ, গ্রুপ সাব গ্রুপ এভাবে হয়ে আছে এখানে। এখানে আপনার উন্নতি করা, একটা ডিসিশন মেক করা, এটাকে ইমপ্লিমেন্ট করা, ইটস ভেরি ডিফিকাল্ট। হোয়াট এভার ডিসিশন ইউ উড লাইক টু মেক, it will be impended by thousands of opinions, thousands of criticisms. এখানে ফেসবুক কালচার আছে, ট্রল কালচার আছে, যাই আপনারা করেন সেটা নিয়ে একটা নেগেটিভ নির্দেশ আসবে। সো আমি এটা বুঝি না যে এই অ্যাডমিনিস্ট্রেশন কিভাবে রান করবে, কিংবা এটা একটা ছোট্ট ইউনিভার্সিটি, তাহলে দেশ চালানো কত কঠিন আপনি চিন্তা করেন। যারা চালায়, একটা সেক্রেটারি, একটা মন্ত্রণালয় চালায়, তখন তার অবস্থা কি দাঁড়ায়। এখানে আপনি যা ডিসিশন নেবেন, ইউ উইল বি ক্রিটিসাইজ সো বিটারলি যে আপনার ইচ্ছা করবে না যে এখানে আপনার একদিনও থাকেন। আমরা যারা এখানে এই প্রশাসনে আসছি, এই ঢাকা বিশ্ববিদ্যালয় আসছি, এগুলি প্রথম শ্রেণীর বিশ্ববিদ্যালয়। এখানে আসে আমাদের মেন্টাল, ফিজিক্যাল, ইকোনমিক্যাল, সোশ্যাল, সব দিক দিয়ে লস। আপনি এখন প্রশ্ন করবেন যে কেন তাহলে আসছেন। কারণ একটা মানুষের একাডেমিশিয়ান যারা, তারা সবাই চায় যে একটা পর্যায়ে আমি ভাইস চ্যান্সেলর হই কিংবা প্রো ভাইস চ্যান্সেলর হই, একটা ডিগনি ফর দ্য সেক অফ হ্যাভিং এ ডিগনিফাইড জব, এই আশা অ্যান্ড কন্ট্রিবিউশন করা একটা গ্রেটার ইয়াতে, মানে বড় একাডেমিক ফিল্ডে, সেটার জন্যই আসা। কিন্তু লসের যদি আপনি চিন্তা করেন, ওই টার্মের চিন্তা করেন, পার্টিকুলারলি ইকোনমিক টার্মসে, যে হিউজ, ইটস এ কলোজাল লস ফর ইচ অ্যান্ড এভরি ওয়ান অফ আস। এনিওয়ে, আমরা সম্প্রতির জন্য প্রথমে একটা পদযাত্রা করি 20শে নভেম্বর, কালের 24-এর কালের কণ্ঠে প্রকাশ পায় সব শিক্ষকদেরকে। প্রশাসনিক কাজে গতিশীলতা আনতে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস থেকে আমরা ল্যান্ডফোন ছিল না এখানে একটাও, আমরা ল্যান্ডফোন পিএবিএস ইন্ট্রোডিউস করি। এখন সব চেয়ারম্যানের রুমে আছে, আমাদের প্রশাসনিক দপ্তর প্রধানদের রুমে আছে। এখানে ইয়ে ছিল না কোনো নিরাপত্তা, এটা এই ইউনিভার্সিটির কোনো বাউন্ডারি ওয়াল নাই। কেন নাই? আই ডোন্ট নো। একটা ওপেনিং গেট নাই, কেন নাই? 15 বছর হইলো বাউন্ডারি ওয়াল নাই, একটা গেট নাই, এরকম একটা ইউনিভার্সিটি। এটা তো ফার্স্ট। আপনার বাসায় মেহমান আসলে প্রথমে আপনার বসতে দেওয়ার চেয়ার লাগবে। আপনার যদি এই জিনিসটাই না থাকে, আপনি কোথায় বসতে দেবেন? আপনি তো বেডরুমে নিয়ে পাকঘরে নিয়ে বসতে দেবেন। আপনার একটা গেট নাই, আপনার বাউন্ডারি ওয়াল নাই। ওয়েল, আমরা সিকিউরিটি চরমভাবে বিঘ্নিত। এই ফার্স্ট টাইম আমরা বোধহয় আর্মড আনসার আনলাম এখানে, এবং তাদের থাকার ব্যবস্থা করে দিয়েছি। তাদের জন্য বাজেট আনতে হয়েছে, তাদের মেনটেনেন্সের জন্য। ইটস এ হেল লট অফ ওয়ার্ক। পোশাক ছিল না কর্মচারীদের, তাদেরকে আমরা নিরাপত্তা প্রহরী, গাড়ি চালক, পরিচ্ছন্নতা কর্মী, প্রত্যেকদেরকে ড্রেস দেওয়া হয়েছে আলাদা আলাদা, সো দ্যাট জাস্ট লুকিং এট এ গ্লান্স ইউ ক্যান আইডেন্টিফাই যে এই লোকটা এই কাজ করতেছে। এই ব্যবস্থা করা হয়েছে। এবারও এদের জন্য বাজেট ধরা হয়েছে। আমাদের ইয়ে ছিল না,
আইপি সংযোগের ফোন, এই আইপি সংযোগের ফোনগুলি আমরা প্রত্যেক দপ্তরে দিয়েছি, ইন এডিশন টু দ্যাট ল্যান্ড ফোন। বিশ্ববিদ্যালয়ের তথ্য প্রাপ্তির ক্ষেত্রে সহজলভ্যতা আনার জন্য নিজস্ব মোবাইল অ্যাপ, আমরা মোবাইল অ্যাপটা ছিল না, এই অ্যাপটার আমরা উদ্বোধন করেছি অফিসিয়ালি। সো আপনি আমাদের এটা সবাই মোবাইলে আমাদের ওই অ্যাপটা যদি যায়, এটা এখনো প্লে স্টোরে আসে নাই, আসার প্রক্রিয়াধীন আছে। প্লে স্টোরে আসলে সব স্টুডেন্ট ওই অ্যাপের মাধ্যমে কোথায় কি হচ্ছে সবকিছু দেখতে পাবে, সবার হাতে হাতে। বাট ইট টেকস টাইম, ইট ইজ স্লো, বাট উই হ্যাভ টেকেন দ্যাট ইনিশিয়েটিভ টু ইমপ্লিমেন্ট দিস থিং। আমরা কর্মচারীদের আগমন গমনের সময় নিশ্চিত করার জন্য ডিজিটাল হাজিরা চালু করছি, এটা ছিল না। এমন হয়েছে যে আসেই নাই, কিন্তু বিকালবেলা এসে অ্যাটেন্ডেন্স দিয়ে গেছে। আমরা সকালে এবং বিকালে যাওয়ার সময় ফিঙ্গারপ্রিন্ট রাখার চেষ্টা করছি। ইন বিটুইন আমরা ট্যুরে বাইর হই, কালকেও আমরা দেখছি অফিসিয়াল ভিজিটে যে কে আছে কে নাই। চেষ্টা করতেছি যেন তাদের ডিসিপ্লিন একটা লাইফ অফিস আওয়ারে থাকে। আমরা একাডেমিক কাউন্সিল, রিজেন্ট বোর্ড, অর্থ কমিটি, নিয়োগ বোর্ড এগুলি সবই পুনর্গঠন করছি। আমাদের বিভাগগুলিতে আর্থিক শৃঙ্খলা আনার জন্য প্রথমবারের মতো ইন্টারনাল অডিট শুরু করা হয়েছে, কারণ অডিট ছিল না। প্রত্যেকটা বিভাগে, এই 33টা বিভাগ আছে এখানে, 33টা বিভাগের মধ্যে ইন্টারনাল অডিট চালু করা হয়েছে। শিক্ষার্থীদের জন্য যে উদ্যোগ নেওয়া হয়েছে, অনেক উদ্যোগ, কিছু অংশ 11 নভেম্বর 2024 যুগান্তরে প্রকাশিত 5 জন ভাইস চ্যান্সেলর নিয়ে প্রথমবারের মতো আমরা একটা নবীনবরণ অনুষ্ঠান করি। 5টা বিশ্ববিদ্যালয়, সরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা এসেছিলেন। এখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য মাদক বিরোধী আলোচনা হয়েছে, এবং কিভাবে আমরা চিন্তা করতেছি যে পরের বছর থেকে আমরা ডোপ টেস্ট চালু করব। এটার জন্য একটা খরচ আছে, পার স্টুডেন্ট 500 টাকা করে লাগে। এই বছর আমরা নেই, কিন্তু পরের বছরে আমরা হলে এবং বর্তমান স্টুডেন্ট, প্রাক্তন তো না, বর্তমান এবং নতুন যে স্টুডেন্ট আসবে সবার জন্য ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে। পরীক্ষা গ্রহণ, ফলাফল প্রদান, সনদ যাচাই, আর্টিফিশিয়াল এআই এর প্রযুক্তি ব্যবহারের বিষয়ে একটি বেসরকারি সফটওয়্যার কোম্পানির সঙ্গে কারণ আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সার্টিফিকেট জালিয়াতি করে গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের। সেই জন্য আমরা সার্টিফিকেটটা এমনভাবে করতে চাই যে জালিয়াতি করে করতে পারবো না, আমরা শনাক্ত করতে পারবো সহজেই। তো সেটা নিয়ে আমাদের আলোচনা হচ্ছে, এবং এটা এই বছরই হয়ে যাবে হয়তোবা। মেয়েদের নামাজের জন্য একটা, নারী শিক্ষার্থীর জন্য একাডেমিক ভবন পৃথক নামাজের ব্যবস্থা চালু করছি, এবং আমরা একটা মসজিদ করতে যাচ্ছি এখানে। এটার জন্য যে বরাদ্দ সেটা দিবে আমাদের এলজিইডি, হ্যাঁ, জেলা প্রশাসক এবং এলজিইডি। এখানে আমরা একটা ভিত্তিপ্রস্তর স্থাপন করেছি, এটা সয়েল টেস্ট হয়ে গেছে, এবং এটার জন্য বরাদ্দ আমরা চেয়েছি 62 লক্ষ টাকা, হয়তোবা কিছু কমে এই বছরের মধ্যে আশা করি এটার কাজ শুরু হবে। উল্লেখ্য যে এটার জন্য আমাদের বিশ্ববিদ্যালয়ের কোনো মানে খরচ হবে না টাকা, কিন্তু যে জমিটুকু দেওয়া হয়েছে সেটা আমাদের ম্যাপের বাইরে, আমাদের যে মাস্টার প্ল্যান ছিল সেটার বাইরে অব্যবহৃত জায়গা। এখানে আমরা 71 জন শিক্ষার্থীকে 33 বিভাগের প্রথম ও দ্বিতীয় স্থান অধিকার করা 71 জন শিক্ষার্থীকে 3,52,000 টাকা ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড দেই। সেটা বাংলাদেশ প্রতিদিনে বেরিয়েছে 20 মে 2025। এইবারই প্রথম আমি এই বিশ্ববিদ্যালয়ের কোরবানি ঈদের সময় ছাত্ররা যারা যায় না, প্রায় 200-র অধিক ছাত্র ঈদের সময় পার্টিসিপেট করতে পারে না তাদের ফ্যামিলির সাথে ঈদ করার জন্য। এর অনেকগুলি ফ্যাক্টরস আছে, তাদের জন্য এখানে কোরবানির ব্যবস্থা করা হয়, এবং তারা মধ্যাহ্নভোজের এক আমন্ত্রণ জানানো হয়। এখানে 200-250 ছাত্র উপস্থিত ছিল, ছাত্রছাত্রী। পরবর্তীতে শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কর্মকাণ্ডে অংশগ্রহণের নিমিত্তে পরীক্ষামূলকভাবে আমরা একটা কর্মসূচি নেই, সেটার নাম দিই স্বনির্ভর। এখানে 100 ছাত্রীকে বিভিন্ন ডিপার্টমেন্টে এনগেজ করা হয়, তাদেরকে বেতন দেওয়া হয় যেন তারা এই প্রকল্পের মাধ্যমে বিশ্ববিদ্যালয় পর্যায়ে কি ধরনের অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ হয় সেটা শিখে। পরবর্তীতে 1091 জন শিক্ষার্থীকে 21,23,800 টাকার বৃত্তি দেওয়া হয়, এবং সেই সময় বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি গ্রান্টস কমিশনের মেম্বার এসেছিলেন প্রধান অতিথি হয়ে আমাদের এখানে। খবরটা ইত্তেফাক, কালের কণ্ঠ বিভিন্ন জায়গায় বের হয়। 7 জন উপাচার্যের অংশগ্রহণের সেশনের 19-20 সেশনের শিক্ষা সমাপনী আমরা করেছিলাম। 7 জন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এসেছিলেন। 30 জুলাই 2025 এটা অনুষ্ঠিত হয়। বিভিন্ন বিভাগের দরিদ্র, অসুস্থ শিক্ষার্থী ও সংগঠন প্রতিনিধি সহ 26 শিক্ষার্থীকে 96,000 টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয় অসুস্থ শিক্ষার্থীদের। এই নিউজটা বাংলাদেশ প্রতিদিনে আসে।
চিকিৎসা ও অন্যান্য বিষয়ে সর্বমোট 60 জন শিক্ষার্থীকে 61,000 আর্থিক সহায়তা প্রদান করা হয়, এটাও প্রতিদিনে আসছে। 18-19 সেশনে স্নাতক সম্মান পর্যায়ে 71 জন শিক্ষার্থীকে মোট 3,52,000 টাকা ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড দেওয়া হয়। 280 জন মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের প্রত্যেককে 2500 টাকা করে মোট 7 লাখ টাকা আর্থিক অনুদান দেওয়া হয়। মেধাবী, অসচ্ছল, নিউজগুলি পেপারে আছে। আমাদের চিকিৎসা ও অন্যান্য বিষয়ে সর্বমোট 35 জন শিক্ষার্থীকে 79,200 টাকা আর্থিক সহায়তা করা হয়, বাংলাদেশ প্রতিদিনও আসছে। আহত শিক্ষার্থীদের খোঁজ নিতে যারা বিভিন্ন সময় বিভিন্ন, আমি হাসপাতালে এটা ছবিটা ঠিক মতো দেওয়া হয়নি। আবাসিক হলের শিক্ষার্থীদের সঙ্গে বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে আলাপচারিতার জন্য রাত্রেবেলা যাই, এদের অভাব অভিযোগ শুনি, সেরকম একটা চিত্র। এরকম প্রত্যেকদিন এটা আমরা প্রত্যেক 7 মাসে একবার করে যাওয়ার চেষ্টা করি সময় পাইলে, আর সময় না হলে তো হয় না। এরকম একটা চিত্র আছে, বাংলাদেশ প্রতিদিন আসছে। হলের আবাসিক শিক্ষার্থীদের সঙ্গে এগুলি কথাবার্তা। আর বিভিন্ন বিভাগে 3 থেকে 6 মাসের সেশন জট আমরা হ্রাস করতে পেরেছি। এটা আমাদের একটা, এটা হচ্ছে 1 বছরের মধ্যে, যেখানে করোনার কারণে আমরা পিছিয়ে ছিলাম বহু 1-2 বছর, এবং স্বল্প সংখ্যক শিক্ষক এবং তাদের সহায়তা নিয়ে আমরা প্রতিটি বিভাগে ন্যূনতম 6 মাস এবং কোনো কোনো বিভাগে 1 বছরও সেশন জট আমরা কমাইতে পারছি 1 বছরের মধ্যে। এটা ছিল আমাদের একটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ, এবং হোপফুলি উই আর ট্রাইং টু ওভারকাম দিস থিংস গ্রাজুয়ালি। হয়তোবা আগামী বছর মার্চের মধ্যে কোনো সেশন জটই আর এখানে থাকবে না এই বিশ্ববিদ্যালয়ে। এবং আমরা একটা একাডেমিক ক্যালেন্ডার, এবার যারা আসছে নতুন ভর্তি হয়েছে তাদের জন্য একাডেমিক ক্যালেন্ডারের ব্যবস্থা করেছি। একাডেমিক ক্যালেন্ডার হচ্ছে যে প্রত্যেকটা ডিপার্টমেন্ট, 33টা ডিপার্টমেন্টে একই সাথে একই দিনে পরীক্ষা শুরু করবে, একই সাথে একই দিনে পরীক্ষা শেষ করবে। একটা সিনক্রোনাইজড ওয়েতে যেন পরীক্ষাটা শেষ হয়, না না সিনক্রোনাইজড ওয়েতে শেষ হয়। তো এটা হলো আমাদের সেশন জট হ্রাসের এটা একটা আমাদের, আমি বলবো যে আমাদের শিক্ষকরা, এত অল্প সংখ্যক শিক্ষক প্রচন্ড খাটাখাটনির মাধ্যমে এটা। অবকাঠামোগত উন্নয়ন, আমরা এখানে যেটা করেছিলাম যে ডিনদের বসার কোনো জায়গা ছিল না। 8টা ডিন আছে আমাদের, তাদের কোনো আলাদা দপ্তর ছিল না। তাদের একটা দাবি ছিল যে একটা ডিনস কমপ্লেক্স তৈরি করা। এই ডিন কমপ্লেক্স একটা করা হয়েছে এখানে, এবং এই প্রথমবারের মতো ডিনস কমপ্লেক্স হয়, এবং সেখানেও আমাদের বেশ একটা অ্যামাউন্ট খরচ হয়ে যায়। ছাত্রদের আসা ওই পারে যারা থাকে তাদের কোনো সাঁকো ছিল না, একটা বাঁশের উপর দিয়ে তারা আসতে যাইতো। সবসময় একটা কমপ্লেন ছিল যে এই একটা সাঁকো করে দেওয়ার, নিরাপত্তার ঝুঁকি ছিল। এখানে শিক্ষার্থীদের যাতায়াত সুবিধার জন্য খালের উপর কাঠের সেতুটা তৈরি করা হয়। পরবর্তীতে এটা আমরা আরো বেটার, এবং খালের ওই পারেও রাস্তা করা হয়েছে মোটামুটি হাঁটার জন্য। এখানে আমাদের ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় হ্যালোজেন বাল্ব লাগানো হয়, যেন এখানে ছিনতাই চুরি এগুলি রোধের জন্য। এগুলি ছোটখাটো কাজ, কিন্তু কেন্দ্রীয় গ্রন্থাগার ছাত্রী হলে যাতায়াতের রাস্তা চলাচল, এখানে কোনো বাজেটই নেই আমাদের। যেখানে আমাদের অন্য জায়গার বাজেট কাট করে এগুলি করতে হয়েছে, কিন্তু আমরা যখন বড় বাজেট পেয়ে যাবো এগুলি সব পিচ ঢালাই রাস্তা হয়ে যাবে, এবং হোপফুলি বাই দ্য এন্ড অফ দিস ইয়ার উই ক্যান স্টার্ট দিস ওয়ার্ক। ফার্মেসি বিভাগের ল্যাব নির্মাণের কাজ আমরা প্রায় শেষ পর্যায়ে। সিভিল ইঞ্জিনিয়ারিং আর্কিটেকচার বিভাগের স্টুডিও ল্যাব নির্মাণ করতেছি, ওটাও প্রায় শেষ পর্যায়ে। কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার ভার্টিক্যাল এক্সটেনশন হয়েছে, ইমারত ভবনের উপরে ইনোভেশন হাব নির্মাণের কাজ প্রায় শেষ। ইলেকট্রিসিটির জন্য লোডশেডিং কম হয়, সেই জন্য আমরা প্রায় 14 লাখ টাকা ব্যয় করে কতগুলি নতুন, এগুলি তার সব পুরনো হয়ে গেছিল, জ্বলে যেতেছিল, ম্যাট হয়ে যেতেছিল, এগুলি আমরা নতুন তারের ব্যবস্থা করেছি। আবাসিক হল সংস্কারের মধ্যে যেগুলি ছিল, বিশ্ববিদ্যালয়ের ইন্টারনেট সেবার মান উন্নতির লক্ষ্যে 27টা বিশ্ববিদ্যালয়কে ইউজিসি ফান্ডিং করবে, আমাদেরটাকেও আমরা ইনক্লুড করতে পেরেছি, এবং সেখানে একটা ব্যাপক ইনভেস্টমেন্ট হবে ইউজিসির তরফ থেকে। প্রত্যেকটা রুমে আলাদা রাউটার থাকবে, যেভাবে তারা আমাদেরকে বলেছে যে আপনাদের ইন্টারনেটের গতি বাড়বে, এবং সেই লক্ষ্যে তারা এসছিল, ইন্সপেকশন করেছে। এখানে আমাদের শিক্ষকরাও আছেন, দেখতেছেন এই যে। শিক্ষার্থীদের কষ্ট লাঘবে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা দিবস ও বিজয় দিবস হলে 150টি ফ্যান লাগানোর ব্যবস্থা। ওই ফ্যানই ছিল না, আমরা প্রত্যেকটা 150টা রুমে ফ্যান কিনে লাগাই দিয়েছি, যেন তারা কমফোর্টেবলি থাকতে পারে। এখানে প্রভুজ সাহেব ফ্যান রিসিভ করতেছে। রেহানা হলে, এই মেয়েদের হল, এখানে কোনো রিডিং রুম ছিল না, আমরা রিডিং রুমের একটা ব্যবস্থা করেছি, সেটা উদ্বোধন করছি 31শে আগস্ট 2025-এ। মেডিকেল সেন্টারে আমরা গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিনামূল্যে হেলথ ক্যাম্পের আয়োজন করেছিলাম। 6 শতাধিক শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী এই হেলথ ক্যাম্পে এসেছিলেন।
তারা চিকিৎসা নিয়েছে। এবং ঢাকার থেকে যে এই যে ভদ্রলোককে দেখছেন রাং ফাউন্ডেশনের, এদেরকে আপনি ইউনাইটেড হসপিটালে দেখাইতে গেলে 3 মাস আগে বুকিং দিতে হবে, তারপরে পান কিনা। এরা সবাই আসছিল, নিজেরা রুগী দেখছে। এবং বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে 6 লাখ টাকার প্রয়োজনীয় জরুরি ওষুধ সরবরাহ করা হয়েছে, হেলথ কার্ড করা হয়েছে শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তাদের জন্য। আমরা ইসিজি মেশিন ছিল না, এই ইসিজি মেশিন দিয়ে ইসিজি চেক করতে শিক্ষার্থীদের উন্নত চিকিৎসা সেবা প্রদানে মেডিকেল সেন্টারের আধুনিকায়নের অংশ হিসেবে সেমি অটো বায়োকেমিস্ট্রি অ্যানালাইজার, সেন্ট্রিফিউজ, ইসিজি মেশিন, প্রয়োজনীয় কেমিক্যাল ক্রয় করা হয়েছে। মেডিকেল সেন্টারে শিক্ষক শিক্ষার্থী কর্মচারীদের জন্য এই সেমি অটো বায়োকেমিস্ট্রি অ্যানালাইজার দিয়ে আপনি লিপিড প্রোফাইল, রক্তের গ্লুকোজ পরীক্ষা, ইউরিক অ্যাসিড পরীক্ষা সহ বিভিন্ন ধরনের প্রায় 31টা পরীক্ষা আপনি করতে পারবেন। 31টা পরীক্ষা করা যাবে এবং সেই পরীক্ষার জন্য যে চার্জ সেটা ওই বাজার মূল্যের চেয়ে কম, সেটা দিয়ে করা যাবে। মেডিকেল সেন্টারে সেবা গ্রহীতা শিক্ষার্থীর জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হয়েছে। লাইব্রেরির কিছু সংস্কার করা হয়েছে, যেমন কেন্দ্রীয় গ্রন্থাগার সপ্তাহে 7 দিন খোলা রাখার ব্যবস্থা করা হয়েছে। এর মধ্যে তবে 6 দিন সকাল 9টা থেকে রাত 10টা পর্যন্ত, শুক্রবার বিকাল 4টা থেকে 10টা পর্যন্ত। এখানে আমি জানি আপনাদের এই বিবরণ শুনতে শুনতে ক্লান্ত লাগতেছে যে এগুলো কি বলতেছে, কিন্তু এগুলো আমাদেরকে করতে হয়েছে। আপনি হয়তো 15 মিনিট শুনবেন, আপনার বিরক্ত লাগবে যে এগুলি কি বলতেছে, বাট আমাদের এগুলি করতে গিয়ে আর বুঝতে পারেন যে এটা ম্যাটেরিয়ালাইজ করা কত কঠিন একটা ব্যাপার। তো লাইব্রেরিতে আমাকে এক্সট্রা ফোর্স দিতে হয়েছে এটাকে খোলা রাখার জন্য সপ্তাহে 7 দিন। এখানে ভালোভাবে পরিচালনার জন্য লাইব্রেরি এই প্রথমবার আমরা কোনো শিক্ষককে নিয়োগ করেছি, উনি ডিনও কামরুজ্জামান সাহেব, যেন এগুলি ভালোভাবে লুক আফটার করতে পারে। ছাত্রদের প্রতিনিধি দেওয়া হয়েছে যেন এগুলি ভালো লুক আফটার করতে পারে। দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর, একটা বিশ্ববিদ্যালয়ের যদি র্যাঙ্কিং করতে হয় তাহলে বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে আপনার দ্বিপাক্ষিক চুক্তি থাকতে হবে, বিভিন্ন ইউনিভার্সিটির সাথে আপনার এমওইউ করতে হবে। সেই এমওইউ লক্ষ্যে আমরা আসার পরে যেটা করছি, প্রথমে জাপানের ওকায়ামা বিশ্ববিদ্যালয়ের সাথে একটা এমওইউ করছি, যেটা 20 ডিসেম্বর 2024 এশিয়ান টিভিতে অনলাইনে দেওয়া হয়েছিল। পরবর্তীতে উচ্চশিক্ষা টেকসই উন্নয়নের লক্ষ্যে গবিপ্রবি ও গ্রিন টেক ফাউন্ডেশন বাংলাদেশের মধ্যে সমঝোতা চুক্তি হয়। তারা এটাকে একটা মডেল ক্যাম্পাস হিসেবে বনায়ন করা, সবুজ বৃক্ষাদি ইত্যাদি রোপণের জন্য ব্যবস্থা নিয়েছিল। 30% ছাড়ের চিকিৎসা সেবা পেতে খুলনার পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সাথে চুক্তি করি। প্যাথোলজিক্যাল পিসিআর টেস্টে 35% এবং সকল প্রকার রেডিওলজিক্যাল ও ইমেজিং টেস্টে 30% ছাড়ের সেবা পেতে ইবনে সিনা ট্রাস্টের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর করি। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে ইন্দোনেশিয়ার মোহাম্মদিয়া ইউনিভার্সিটি অব সুরাকার্তার সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। কোরিয়ার একটা সানচোন ন্যাশনাল ইউনিভার্সিটির সঙ্গে সমঝোতা মানে এমওইউ স্বাক্ষর হয়। ঢাকার প্রাভা হেলথ বাংলাদেশ লিমিটেডের সঙ্গে স্বাস্থ্য বিষয়ক সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়। এগুলি ছিল, এবং আরো কতগুলি চুক্তি প্রক্রিয়াধীন আছে, কারণ এগুলি হলে আপনার বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং এ যাবে। কেন করতে হয়েছে এগুলা? বিভিন্ন জায়গায় আমাদের কত অ্যাক্টিভিটিস আছে সেটা যদি আমরা সাম আপ করতে পারি, দেন ইট উইল ফাইনালি কন্ট্রিবিউট ইন ইওর র্যাঙ্কিং। মসজিদ মন্দির নির্মাণে আমরা ওই যে একটু আগে বলতেছিলাম যে 62 লাখ টাকা দিয়ে আমরা এখানে ডিসি সাহেব আছেন, দেখেন এখানে আছেন, এলজিডির ইঞ্জিনিয়ার আছেন, আমাদের ইঞ্জিনিয়ার সাহেব আছেন, প্রভিসি আছেন, এরা আছেন। আমরা একটা ভিত্তিপ্রস্তর স্থাপন করি, সেই ভিত্তিপ্রস্তর স্থাপনের খবর বাইর হয় 4 সেপ্টেম্বর এটা ভিত্তিপ্রস্তর স্থাপন হয়, এবং হোপফুলি এই 62 লাখ না অন্তত 50 লাখ টাকা খরচ করে আমাদের এই মসজিদের কাজটা সহসাই শুরু হবে বলে আশা করতেছি। এটা ঢাকায় গিয়েছে অ্যাপ্রুভালের জন্য। কিছু রাস্তা সনাতন ধর্ম মন্দিরের উন্নতি কল্পে পুরোহিত নিয়োগ দেওয়া হয়েছে, একই সঙ্গে যাতায়াতের রাস্তা সংস্কার করা হয়েছে। এটা দিয়ে হাইটে যাওয়া যেত না, এটারে আমরা এই মন্দিরে যাওয়ার এটা সয়েলিং করা হয়েছে এবং গাড়ি এখন যেতে পারে। পরিবহন খাতে আমাদের শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে পুলিশ লাইন থেকে ক্যাম্পাস যাতায়াতের জন্য প্রতি ঘন্টায় বাস চালু করা হয়েছে, এগুলি পেপারে আসছে এবং এগুলি ফাংশনাল। এই বছর আমরা বাসগুলিকে আরো রিনোভেট করবো, বরাদ্দ আছে, কাজ শুরু হয়ে যাবে 1 সপ্তাহের মধ্যে। এগুলো ডেন্টিং, পেন্টিং, ইঞ্জিনের রিপেয়ারমেন্ট, এখানে আমরা প্রায় 20-25 লাখ টাকা খরচ করব। শিক্ষার্থীদের স্বস্তিদায়ক পরিবহন সেবা দিতে মাইক্রোবাস ও 2টি জিপ সহ 3টি অচল গাড়ি, এই গাড়িটার মূল্য বাজার মূল্য ছিল 1,40,00,000 টাকা, এটা 3 বছর যাবত পড়েছিল। এই গাড়িটা আমি ঠিক করাইলাম, এখন আমাদের রেজিস্ট্রার সাহেব এটা ইউজ করে। এখানে কিভাবে সম্পদের অপচয় হয়েছে এটা দেখলে যে কোনো মানুষ শিহরিত হবে যে এটা কিভাবে সম্ভব। বাসের যান্ত্রিক ও আনুষঙ্গিক মেরামত হয়েছে, অ্যাম্বুলেন্সের সেবার মান বৃদ্ধির লক্ষ্যে মেরামতের কাজ, এগুলি সব অচল ছিল, ঠিক করা হয়েছে।
ছাত্রীদের যাতায়াতের জন্য আলাদা বাসের ব্যবস্থা করা হয়েছে। এখন আসি জুলাই গণ অভ্যুত্থান নিয়ে। জুলাই গণ অভ্যুত্থান নিয়ে উই আর দ্য প্রোডাক্ট অফ দিস রিভলিউশন অ্যান্ড উই ভেরি ফার্ভেন্টলি অ্যাকনোলেজ দিস থিং। এবং সেই জন্য আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ ও আহতদের জন্য দোয়া স্মরণ সভা করেছি। শিক্ষক শিক্ষার্থীদের প্রতিনিধিদের নিয়ে একটি কমিটি গঠন, এর মধ্যে দিয়ে জুলাই বিপ্লবের বিরোধিতাকারীদের চিহ্নিতকরণের বিষয়টি প্রক্রিয়াধীন আছে। এটা নিয়ে আমরা খুবই সিরিয়াস। আমরা এটা একটা বড় ব্যাপার। এটা একদিনে, এটা 1 বছর কেন লাগলো? আপনি বলেন যে কেন 1 বছর লাগলো, কিংবা লাগতেছে আরো কেন সময়? বিকজ উই নিড কনক্রিট এভিডেন্স এগেইনস্ট দিস পিপল। কারণ এটার মেজার, মানে যে মেজার্সটা আমরা নিব, ইট ইজ এ সিভিয়ার পিউনিটিভ মেজার। সো ইউ নিড টু হ্যাভ টাইম, এভিডেন্সেস। আমরা ইমোশনালি যেন কাউকে কিছু না করে ফেলি। জুলাই আগস্ট অভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের বেতন এবং টিউশন ফি মওকুফ করা হয়েছে। আমরা বিভিন্ন দিবস পালন করি, শহীদ বুদ্ধি দিবস, বিশ্ব মানবাধিকার দিবস, 16ই ডিসেম্বর, মহান শহীদ দিবস, স্বাধীনতা দিবস, পয়লা বৈশাখ, প্রতিষ্ঠা বার্ষিকী, আমাদের যে প্রতিষ্ঠা বার্ষিকী, আমাদের জুলাই শহীদের এইবার হয়েছে যেটা জুলাইয়ের আলোচনা, জুলাই গণ অভ্যুত্থান দিবস উদযাপন করা, জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন করা, পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন করা, এবং এগুলি আমাদের চলছে। খেলাধুলা এবং বিতর্কতেও আমাদের বেশ একটা কন্ট্রিবিউশন আছে। আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয় নিয়মিত, ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়, ব্যাডমিন্টনের আয়োজন করা হয়, ভলিবলের আয়োজন করা হয়, বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। এবং তৃতীয় আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতার এই অনুষ্ঠানটা অত্যন্ত জাঁকজমকপূর্ণ ছিল। আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা এগুলার এবার একটা যেটা শুরু হলো, এটা ট্রফিটা উন্মোচন হয়েছে। ফাইনালি যারা উইন করবে তাদেরকে দেওয়া হবে। সো কো কারিকুলার অ্যাক্টিভিটিস আমাদের সবসময় আমরা চাই আমাদের সীমিত সাধ্যের মধ্যে যতটুকু করা যায়। বিভিন্ন কর্মশালার আয়োজন করেছি, যেমন শিক্ষকদের পাঠদানের উৎকর্ষতার এবং গবেষণার দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে 2 দিন ব্যাপী কর্মশালা হয়েছিল। এখানে বাইরে থেকে ট্রেনার আসছিল, এখানে কর্মচারীদের ট্রেনিং হচ্ছে, এখানে শিক্ষকদের আউটকাম বেসড এডুকেশন ওবি বিষয়ে কর্মশালা হয়েছে, কর্মকর্তাদের ডিজিটাল অফিস ম্যানেজমেন্ট বিষয়ে রিসেন্টলি খালি শুরু হয়েছে, এটা আজকেও চলতেছে। এটা দ্বিতীয় ব্যাচের দ্বিতীয় দিনের কাজ হচ্ছে। ইউজিসি থেকে একজন ডাইরেক্টর আসছেন, এখানে রিসোর্স পার্সনও আছে, যে পাশেই বসা আছে। এগুলো হচ্ছে। এছাড়া বিবিধের মধ্যে আমাদের যেমন বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য বর্ধনের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। পরিষ্কার, হ্যাঁ, আমরা একটা আরবরিকালচার একটা গ্রুপ করেছি, যেন বিশ্ববিদ্যালয়ের গাছপালার যত্ন নিতে পারে, কোথায় কোন গাছ থাকবে, কোনটার কোন পরিচর্যা হবে। পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য আমরা অভিযান চালাই প্রায়শই। এটা একটা খণ্ডচিত্র 4 ফেব্রুয়ারি 2025 করা হয়েছে। ইংরেজি বিভাগের আয়োজনে প্রথমবারের মতো ভাষা, সাহিত্য ও সমাজের পারস্পরিক সম্পর্ক, তারুণ্যের দৃষ্টিভঙ্গি শীর্ষক জাতীয় শিক্ষার্থী সম্মেলন হয়। 2025 একটা বড় অনুষ্ঠান ছিল, দেখা যাচ্ছে আছে আমাদের প্রভৃতি মহোদয়। শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় মাসব্যাপী মশক নিধন অভিযান, এগুলি নিয়মিত আমাদের কর্মসূচি। মাহে রমজান উপলক্ষে শিক্ষক কর্মকর্তা কর্মচারী সমাজের দোয়া ইফতার মাহফিল হয়। এগুলিও প্রথমবারের মতোই খুব একটা বড় করে, আগে হইতো না। আমরা গুচ্ছে ছিলাম, এবারও আছি। জিএসটি গুচ্ছভুক্ত 19টি বিশ্ববিদ্যালয়ে 2025 সালে সম্মান প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে আমরা আয়োজন করি। জিএসটি গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষা কেন্দ্রীয় অর্থ কমিটির কোষাধ্যক্ষ হিসেবে আমরা পরপর 2 বছর সার্ভ করেছি গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়। 19টা বিশ্ববিদ্যালয়ের যেই অর্থ কমিটি, সেটার ট্রেজারার ছিলাম আমি গত বছর এবং এর আগের বছর। এই 2টা অর্থ বছরে আমরা, মানে শিক্ষা বর্ষে আমি ছিলাম, এবং আমরা খুব সুনামের সাথে এই কাজটা শেষ করতে পেরেছি। তো মোটামুটি ছিল আমাদের এই প্রেজেন্টেশন। আরো যা দিলাম, এখানে প্রায় 100টা স্লাইডের মতো আছে, আরো 100-150 স্লাইড দেওয়া যেত। আপনাদের কাছে ধৈর্যচ্যুতি যেন না হয়। আমি যদি ধৈর্যচ্যুতি ইতিমধ্যে কারো হয়ে থাকে, আমি ক্ষমা প্রার্থী। এর সাথে কমানো যাচ্ছিল না। গত রাত্রে আমি প্রায় 130-40টার মতো দেখেছিলাম, এগুলোতে কমায় এতটুকু আনছি। এখন প্রশ্ন হলো যে কেন আমরা আপনাদেরকে আনলাম। যে আমার আগেই প্রথমে বলেছি যে আমাদের একটা স্বচ্ছতা, জবাবদিহিতার স্থান থাকা উচিত, এবং সেই দায়বদ্ধতা থেকেই আপনাদেরকে এখানে কষ্ট করে আনা। এখন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, প্রভিসি মহোদয় এবং ট্রেজারার আপনারা একটু বলেন, তারপর ওনারা প্রশ্ন করবেন। বসি।
আজকে আমাদের এই যে সফলতার এক বছর পূর্তি উৎসব, সেই উপলক্ষে আগত সাংবাদিক ভাই, সাংবাদিক বৃন্দ, আমার ইলেকট্রনিক্স এবং এই মিডিয়ার সদস্যবৃন্দ, আমার স্নেহের ছাত্র, সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা। আমরা আসলে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ দিচ্ছি আপনাদেরকে। আপনারা দূর দূরান্ত থেকে আসছেন, অনেক কষ্ট করে আমাদের কথা শুনছেন এবং আমাদের মাননীয় ভাইস চ্যান্সেলর স্যার অত্যন্ত সুন্দরভাবে প্রেজেন্টেশনটা দিয়েছেন। আমরা আসলে এখানে আসছি খুব অল্প সময়, 1 বছর, এবং এর এত সমস্যার মধ্যে আমরা চেষ্টা করে যাচ্ছি এই বিশ্ববিদ্যালয়টাকে একটা রাইট ট্র্যাকে ওঠানো। মানে এটা আসলে অনেক হেফাজত ছিল এখানে, এখনো আছে। তো আপনাদের আন্তরিক সহযোগিতা এবং দোয়া আমরা চাই। আপনাদের আন্তরিক সহযোগিতা পেলে নিশ্চয়ই আল্লাহ আমাদেরকে এখানে যে কয়দিন রাখেন, আমরা চেষ্টা করবো এই শিক্ষা প্রতিষ্ঠানটাকে দেশের মধ্যে একটি ভালো একটি শিক্ষা প্রতিষ্ঠানে একটি উন্নত করা, এবং বিশেষ করে এখানে শিক্ষা এবং গবেষণার মান এবং প্রশাসনিক আমাদের যে কাঠামো, প্রশাসনিক যে সিস্টেম, সেটা আমরা ডিজিটালাইজেশন করা, অফিস ম্যানেজমেন্টের ডিসিপ্লিন নিয়ে আসা, এবং আমাদের অনিয়ম এবং দুর্নীতি যেগুলো আছে সেইগুলোকে আমাদের এখানে একেবারে জিরোতে নামিয়ে নিয়ে আসা। এটা আমাদের উদ্যোগ এবং আমাদের উদ্দেশ্য। আমরা চাই গোপালগঞ্জ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আমাদের বা আপনাদের সবার সহযোগিতায় এই বিশ্ববিদ্যালয়টি বাংলাদেশের মধ্যে একটি অন্যতম বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হোক এবং এটি তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছায়। এই সমাজ পরিবর্তনের জন্য এই বিশ্ববিদ্যালয়টি আলো ছড়াবে। এই এলাকার ছেলেমেয়েরা, অত্র সর্বোপরি আমার গোটা দেশের ছাত্রছাত্রীরা যেন উপকৃত হয়, তারা সুশিক্ষায় শিক্ষিত হয়, জ্ঞান গরিমায় তারা যেন বিকশিত হতে পারে এবং এই বিশ্ববিদ্যালয়টির মঙ্গলের জন্য তারা কন্ট্রিবিউশন করতে পারে। আমাদের তো আরেকটা মিটিং আছে, তো আমাদের আপনাদেরকে সেই অনুরোধ রাখি এবং আপনাদেরকে আসার জন্য আবারও আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমাদের সংক্ষিপ্ত কথা শেষ করছি। আপনাদের যদি সংক্ষিপ্ত আকারে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা কাইন্ডলি এখন করতে পারেন। কিছু বলবেন? ধন্যবাদ। আপনাদের না ঘটায় আমি স্যারকে ধন্যবাদ দিচ্ছি যে স্যারের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় একটা উৎসব করেছে এবং বেশ অগ্রগতি এবং কাজ হচ্ছে। আপনারা জানেন যে এটা একটা সরকারি বিশ্ববিদ্যালয়, সরকার নির্ধারিত বাজেট দেয় এবং বিশ্ববিদ্যালয় একটা নিজস্ব ইনকামের কথা বলে, যে ইনকামটা ধরেই বাজেট দেয়। এবার 9 কোটি টাকার মধ্যে ইন্টারনাল ইনকাম পেয়েছে, আমরা সর্বোচ্চ 2 কোটি টাকার মধ্যে ইনকাম আমাদের যে বাজেট যে খরচ তা 7 কোটি টাকা এখানে আমাদের। এই যে অনেক সময় আমরা স্টুডেন্ট আসে বা কর্মকর্তা শিক্ষকরা বলে যে আমাদের এটা নেই এটা নেই, এটা আসলে এক ধরনের হার্ডশিপের ভিতর থেকে কথা হলো আমাদের সরকারের দিকে তাকিয়ে থাকতে হয় যেখানে বাজেট যেগুলো অর্থের। এর বাইরেও আমরা চেষ্টা করছি যে ব্যক্তিগত পর্যায়ে স্যার এবং প্রভিসি মহোদয় আছেন, আমরা ব্যক্তিগত পর্যায়ে বিভিন্ন লোককে নক করি বিভিন্ন সুযোগ সুবিধা প্রদানের জন্য। আমরা সরকার বিভিন্ন প্রজেক্টের আনা যায় সেই চেষ্টাগুলো একটা আপনাদেরকে বলি, আপনার গোপালগঞ্জ আপনার আদারওয়াইজ নিয়ে পরিবর্তিত পরিস্থিতি যে অবস্থা হচ্ছে সরকারি পর্যায়ে মানুষ সহজে হাত দিতে চায় না, ফরওয়ার্ড করতে চায় না, এইটা একটা আমাদের জন্য তাদেরকে বোঝানো, তাদেরকে আস্থায় নেওয়া আমাদের জন্য একটা চ্যালেঞ্জ হিসেবে। তো আমরা আশা করি যে সরকার সারা বাংলাদেশের মধ্যে এই দেখবে, এখানে অনেক সারা বাংলাদেশের শিক্ষার্থীরা এখানে পড়তে আসে, তাদের দিকে তাকায় এই সরকার যেন আমাদের এই বিভিন্ন ফান্ড বিভিন্ন আবেদন যেগুলো সেগুলো আপনাদের মাধ্যমে সেই নিবেদনটা আমি সরকারের প্রতি জানাচ্ছি। আর যদি আপনাদের প্রশাসনের কাছে জিজ্ঞাসা থাকে, থ্যাংক ইউ স্যার। আমি একটু বলি আপনাদেরকে যে আমাদের একটা মিটিং এখনই শুরু হবে, আর আপনাদের জন্য ডিসি সাহেব আসবে, আপনাদের জন্য সামান্য আপ্যায়নের ব্যবস্থা আছে আমাদের লাঞ্চের, যেহেতু আমাদের এখানে পরিসরে জায়গা হবে না, লাঞ্চটা আপনারা যদি কাইন্ডলি নিয়ে যান, এখান থেকে দিয়ে দিবে আপনাদের হাতে প্যাকেটে, তাহলে আমরা অত্যন্ত খুশি হব আর কি। আর আপনাদের মধ্যে থেকে যদি কেউ কোনো সংক্ষিপ্ত প্রশ্ন দুই একটা করতে চান, পরে আমরা দরকার হলে আবার বসে আলোচনা করব দীর্ঘ সময়ে। যদি কোনো প্রশ্ন থাকে কাইন্ডলি করেন, আমরা যদি উত্তর দিতে পারি ভালো মতো দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ। আমার নাম মোস্তফা জামান, আমি বৈষয়িকবিদ্যায় কাজ করি। আমার প্রশ্ন হচ্ছে, আপনি 1 বছরে বিভিন্ন বিষয়ে কাজ করে গেছেন, যা বিগত সময় বিশ্ববিদ্যালয় অন্য ভাইস চ্যান্সেলররা এটা করে নাই। আপনাকে এই জন্য ধন্যবাদ জানাই। আপনি অনেকটা একদম সাদামাটা সুন্দরভাবে এটা উপস্থাপনা করে গেছেন। এখন আমার প্রশ্ন হলো যে আপনাদের এই অভ্যন্তরীণ বিষয় যত উন্নয়ন, এগুলো সবই আমাদের কাজ করলেন
জানতে পারলাম। তবে আমাদের কোনো শিক্ষার্থী যা জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে আপনার এই বিশ্ববিদ্যালয় আপনাদের মতো অবস্থান করবে, তৈরি করবে বা অবস্থানে গেছে বা যাবে, এরকম কোনো কিছু আছে কিনা? যে শিক্ষার্থীদের সফলতা, আমার প্রশ্নটা হচ্ছে শিক্ষার্থীদের কোনো সফলতা আছে কিনা? আচ্ছা, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমি দাঁড়িয়েই বলি, সবাই তারা শুনতে পারবে। যে একটা বিশ্ববিদ্যালয়, এটাকে বিশ্ববিদ্যালয় পর্যায়ে আনতে গেলে আপনার কিন্তু অত্যন্ত উন্নত মানের শিক্ষক দরকার। এখানে শিক্ষকরা আস্তে আস্তে গ্রো করতেছে, অত্যন্ত তরুণ একটা বিশ্ববিদ্যালয় বলা চলে, কারণ এখানে কোনো প্রফেসর, একজন মাত্র প্রফেসর সারা ইউনিভার্সিটিতে। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে যদি কম্পেয়ার করেন, ঢাকা ইউনিভার্সিটিতে প্রায় 800 প্রফেসর আছে। এখানে সিলেকশন গ্রেড প্রফেসর, গ্রেড 1 প্রফেসর আছে প্রায় 200-র অধিক। তো এই ইউনিভার্সিটি ডেভেলপ করতে গেলে অ্যাকচুয়ালি আপনার ওই যে একটু সময় লাগবে। এমওইউ করা হয়েছে, এগুলির মাধ্যমে ছাত্ররা বিভিন্ন জায়গায় যাবে, শিখবে। তবে আমি জানতে পেরেছি এখান থেকে ছাত্র গুগলেও চাকরি পেয়েছে, বিসিএস এ চাকরি পেয়েছে, এবং তারা এবারও আমি বিসিএস পরীক্ষায় অংশগ্রহণের জন্য তাদেরকে বাস দিয়েছি, তারা যেন গিয়ে সরাসরি বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে। আমাদের একটা আন্তরিকতা সবসময় আছে, এবং আমরা এবং জুডিশিয়ারিতে একজন জয়েন করেছে, আমার প্রভুসি বলতেছিল। তো আস্তে আস্তে কিন্তু হচ্ছে। আমরা একটা যেটা করতে যাচ্ছি, যে স্কলারশিপে তো প্রচুর যাচ্ছে, বিভিন্ন দেশে যাচ্ছে, যেমন এরেসমাস মুন্ডাসে গিয়েছে, জার্মানিতে গিয়েছে, জাপানে গিয়েছে, এরকম যাচ্ছে। আস্তে আস্তে শুরু হয়েছে। কিন্তু আমাদেরকে যেটা করতে হবে, ওই যে বললাম যে আগামী বছর যদি আমরা আমাদের এই বিশ্ববিদ্যালয়কে র্যাঙ্কিং এ আনতে পারি, তাহলে এবং আমরা এটা পারবো, তাহলে আমাদের বাজেটও বাড়বে, স্কলারশিপে ছাত্ররা বাইরেও যেতে পারবে। থ্যাংক ইউ। আমাদের উইকনেস এন্ড থ্রেড আছে বেশ কয়টা। উইকনেস হচ্ছে যে এই মুহূর্তে আমাদের বাজেটের হিউজ কনস্ট্রেইন, বাজেট নাই, এবং বাজেট না থাকার কারণ অনেক, এটা আপনারাও জানেন যে কি কারণে গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয় অবহেলিত হচ্ছে, এটা একটা ব্যাপার আছে। দ্বিতীয় হচ্ছে শিক্ষক সংকট আছে, এখানে আবাসিক সংকট আছে, ডাইনিং হলে খাবার মানের সংকট আছে। এই সংকটগুলো হলো এখানকার এই এই ইনফ্রাস্ট্রাকচারের সংকট আছে, আবাসিক যে ব্যবস্থা কিংবা একাডেমিক যে একটা কনফারেন্স করার রুম নাই, একটা অডিটোরিয়াম নাই, এবং সে ক্লাস নেওয়ার জন্য অনেক, আজকেও বলতেছিল বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্ট যে আমাদের 2টা মাত্র রুম, আমাদের ল্যাবরেটরি নাই, নাই এরকম 33টা ডিপার্টমেন্ট এরকম নাই। অ্যাকচুয়াল কথাটা কি হয়েছে জানেন? এটা একটা ছিল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যেখানে ধারণা করা হয়েছিল 1500 থেকে 1600 বা 15 থেকে 16টা ডিপার্টমেন্ট থাকবে। সেই 15 থেকে 16টা ডিপার্টমেন্টের জায়গায় সেখানে ডিপার্টমেন্ট হচ্ছে 33টা। ছাত্র সংখ্যা বাড়ছে কিন্তু ফ্যাসিলিটিস বাড়ে নাই। অ্যাজ এ রেজাল্ট যেটা হয়েছে, এবং এর মধ্যে 47% ছাত্রই হচ্ছে নন সায়েন্স। গভর্নমেন্ট পলিসি ওয়াজ দেয়ার, আমাদের কিছু করার নাই। কিন্তু যদি আপনি বিভাগ খুলেন, আপনাকে শিক্ষক দিতে হবে, তাদেরকে অ্যাকোমোডেশনের, ছাত্রদেরকে অ্যাকোমোডেশনের ব্যবস্থা করতে হবে। এবং সবচেয়ে বড় পলিসি মেকিং এ যেটা আমি মনে করি চেঞ্জ আনা দরকার, যে আপনি 100 কিলোমিটারের মধ্যে খালি ইউনিভার্সিটি খোলাতে আপনি ব্যস্ত হয়ে যাচ্ছেন, কিন্তু একটা রুগ্ন ইউনিভার্সিটি, তাকে আপনি স্বয়ংসম্পূর্ণ না করে আরেকটা ইউনিভার্সিটি খোলা, মানে আরেকটা রুগ্ন ইউনিভার্সিটির জন্ম দেওয়া। কথার কথা বলি, যেমন আমাদের 100 কিলোমিটার দূরে ইউনিভার্সিটি আছে, যেখানে মাত্র 15-16 জন শিক্ষক দিয়ে একটা ইউনিভার্সিটি স্টার্ট হইতে যাচ্ছে মাত্র, যেখানে আমাদের মতো একটা ইউনিভার্সিটিতেই আমরা দাঁড়াইতে পারতেছি না। 15-16 বছর হয়ে গেছে, অর্থাভাবের কারণে, শিক্ষকের কারণে আমরা দাঁড়াতে পারতেছি না। ওয়ারেজ আরেকটা ইউনিভার্সিটি খুলবেন, আরেকটা অসুস্থ ইউনিভার্সিটি হবে। বরং একটা ইউনিভার্সিটিকে আপনি দাঁড়া করান ঠিকঠাক মতো, তারপরে অন্যটাতে যান। এখানে হল বানান, শিক্ষক নিয়োগ দেন, ল্যাবরেটরিগুলি ডেভেলপ করেন। আমাদের ছাত্ররা, সায়েন্সের ছাত্ররা, ইঞ্জিনিয়ারিং এর ছাত্ররা খুলনা ইউনিভার্সিটিতে, কুয়েটে যায় ল্যাবরেটরির ফেসিলিটিস নেওয়ার জন্য। কুয়েটকে আমাদের একটা বড় অঙ্কের টাকা দিতে হয়, ওয়ারেজ আমাদের ল্যাবরেটরি আমরা করতে পারি। থ্যাংক ইউ। অপরচুনিটিস বলতে আমরা বলতেছি যে হ্যাঁ, আপনাকে একটু আগে দেখাইলাম যে আমরা বেশ কিছু টাকা আমরা পেতে যাচ্ছি। আমাদের উন্নয়ন, অধিকতর উন্নয়নের 3টা ফেজ আছে। ফার্স্ট ফেজ শেষ হয়েছে, সেকেন্ড ফেজ চলতেছে, এবং থার্ড ফেজে আমাদের একটা বড় অঙ্কের টাকা আছে, মোর দেন 600 crore কিংবা তারও বেশি। আমি এক্সাক্ট ফিগারটা মনে নাই। যদি সেই টাকাটা আসবে, আমি না হলেও কেউ না কেউ আনবে ইনশাল্লাহ। তখন it will take time, but it is sure that this university will develop. ধন্যবাদ স্যার, অনেক প্রেজেন্টেশন আপনারা অল্প সময়ের মধ্যে আপনারা ট্রিমেন্ডাস মানে করছেন। এটা আপনাদের সকলেরই সহযোগিতা, আমার অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফ, একটা অর্গানাইজ একটা বিরোধী আসছে যে অনেক বেশি আপনারা বিশেষ আমার নতুন
যে আপনাদের যে থ্রেট এন্ড অপরচুনিটি থ্রেট এবং উইকনেস এটা এরাডিকেট করার জন্য আপনাদের আজকে আমি যেটা মনে করি একটা বিশ্ববিদ্যালয় চলার জন্য সবার আগে দরকার একটা একাডেমিক এনভায়রনমেন্ট, নো পলিটিক্যাল ইনক্লুশন ইন এনি ফর্ম। আপনি ধরেন যখনই পলিটিক্যাল ইন্টারভেনশন থাকে একটা একাডেমিয়া ওইটা স্লো ডাউন হয়, ওইভাবে পারফর্ম করতে পারে না। এবং পেরিফেরাল ইউনিভার্সিটিগুলি, খালি গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয় না, প্রত্যেকটার মধ্যেই এই ইন্টারফারেন্স অত্যন্ত প্রবল। এখান থেকে বাইরে আসাটা আমি মনে করি অত্যন্ত জরুরি। যদি বিশ্ববিদ্যালয়কে বিশ্ববিদ্যালয়ের মতো চলতে হয়, there should not be any political activities. Yes, political activities should be there for the development of the students, for the academic development, not for the reflection of some parties, some particular people. X, Y, Z, A, B, C, D সবারই মতাদর্শ থাকে, সব যদি আমি ইউনিভার্সিটির ভিতরে প্রতিফলন করতে চাই তাহলে একাডেমিক এনভায়রনমেন্ট থাকে না। এই আপনি এক বছরে যে কাজগুলো করেছেন আপনি কি মনে করেন যে বিগত বছরগুলো থেকে বেস্ট কাজ এই বছরে আমরা এটা বলতে চাই না, এটা আপনারা আপনাদের বিবেচনায় ঠিক করবেন। তবে আমাদের যেটা আমাদের একটা স্যাটিসফ্যাকশন আছে, এই যে বিট দ্য প্রেস, ইট ইন্ডিকেটস দ্যাট উই হ্যাভ দ্যাট কারেজ টু ফেস দ্য ট্রুথ। সত্যকে সামনাসামনি দাঁড়িয়ে মোকাবেলা করার সাহস আমাদের আছে। আপনি বলে গেলেন যে আসলে আমরাও দেখেছি যে একটা দুর্নীতি আখড়া বিগত বছরগুলো ছিল। আপনারা কি ওই জায়গাগুলো ফাইন্ড আউট করতে পেরেছেন কিনা যে কোন হ্যাঁ। কোন জায়গায় একটা দুর্নীতি হয়েছে? আমরা যদি সেটা ফাইন্ড আউট আপনারা না করতেন তাহলে আপনাদের এই অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করবে কিনা? ওই যে যেহেতু আপনারা শুধু দেখভালই করেন, আপনারা কিন্তু বাস্তবায়ন করেন না। যারা বাস্তবায়ন করেন দুর্নীতি তো সেখান থেকেও হয়। তো আপনারা কি এগুলো করবেন কিনা যে আপনাদের ভবিষ্যতে এগুলো বাধাগ্রস্ত হবে? আমরা এখানে যে দুর্নীতিগুলি হয়েছে এগুলি অলরেডি বিন আইডেন্টিফাইড, সেই ব্যাপারে দুদক ব্যবস্থা নিয়েছে, কয়েকটা মামলাও হয়েছে, এখনো কতগুলি চলতেছে, তাদের ব্যাপারে কোয়েরি আছে কিভাবে কি হয়েছে, এক খাতের টাকা আরেক খাতে চলে গেছে, যত টাকা খরচ হওয়ার দরকার তার 1.5 গুণ বেশি টাকা খরচ হয়ে গেছে। এবং এখানে যে প্রশাসনিক ব্যবস্থা সরকারের তরফ থেকে সেটা নেওয়া হয়েছে, এবং সরকারের পার্ট যেহেতু বিশ্ববিদ্যালয়, আমরা সেই সহায়তা করতেছি, সেগুলি আইডেন্টিফাইড। এবং ভবিষ্যতে যেন এগুলি না হয় সেই জন্য একটা দায়বদ্ধতার যেন সৃষ্টি হয়, সবাই যেন প্রশ্ন করতে পারে আপনারা কি করছেন, সেই ব্যবস্থা চেষ্টা করতেছি আমরা। বাট ইন্টারিম, দিস ইজ অ্যান ইন্টারিম পিরিয়ড। এই ইন্টারিম পিরিয়ডে আমরা যতটুকু রিস্ক নিয়ে এখানে একটা বছর কাজ করেছি, অন্তত আলহামদুলিল্লাহ আমার নিজের কাছে, আমার নিজের ব্যক্তির কাছে আমার কোনো নাই, প্রশ্ন নাই। আমরা সন্তুষ্ট হই। আমরা নিজের কাছে আমরা সন্তুষ্ট যে না আমরা কাজ করতে পারি। মনে হয় যে এই প্রোগ্রামটা এই ফার্স্ট মিট দ্য প্রেস মুখোমুখি বিশ্ববিদ্যালয়ের ইতিহাস, বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এটা আমি মনে করি সবসময় হওয়া উচিত। এটাই যে মানে এটা পাবলিক ইউনিভার্সিটি, পাবলিক মানি, এবং ইট শুড বি আপনাদের ইউনিভার্সিটি, এটা আপনাদের ইউনিভার্সিটি, ডেফিনেটলি। জবাবদিহিতা যেটা থাকতে হয় প্রত্যেকটা বছর যদি এমন হয় যে আমি এই বছরে আমার এত টাকা বাজেট এসেছে, আমি এই কাজ করতে পেরেছি, কিন্তু আসলে বিগত সরকারগুলো আমাদের এইগুলো পরিকল্পনা অনুযায়ী এখন থেকে চলবে ইনশাআল্লাহ। আচ্ছা, আপনি বলছেন যে বিশ্ববিদ্যালয়ে বড় একটা দুর্নীতি হয়েছে, তো বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এই বিষয়ে আইনি কোনো পদক্ষেপ নেওয়া হবে কিনা, আর যে সকল স্টেক হোল্ডারগুলো জড়িত ছিল তাদের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কি পদক্ষেপ নেওয়া হবে? বিশ্ববিদ্যালয় অ্যাকচুয়ালি বিচারিক আদালত না। যখন একটা ইরেগুলারিটিস পায়, বিশেষ করে ফাইন্যান্সিয়াল ইরেগুলারিটিস, তখন অবশ্যই সেটা আমরা ইনফর্ম করেছি এবং সেই মতো ফাইল মুভ করতেছে। যেমন আপনারা জানেন হয়তো একজন উপাচার্যের এগেনস্টে অলরেডি মামলা হয়েছে, দুদকের মামলা হয়েছে, আরো 2-3টা মামলা প্রক্রিয়াধীন আছে, সেখানে আমরা তথ্য উপাত্ত দিয়ে সহযোগিতা করতেছি। সো আমরা খুলনা শিপইয়ার্ড একটা ছিল, এখানে মাল সরবরাহ করছে, মাল পায় নাই, সেখানে একটা বিরাট অ্যানামলিস আছে, কোটি কোটি টাকার অ্যানামলিস আছে, সেখানে আমরা ইন্টারভেনশন করেছি যে কিভাবে টাকা, এমনও হয়েছে যে টাকা আমরা দিয়েছি, ওরা বলতেছে টাকা পাই নাই। সেগুলো নিয়ে খুলনা শিপইয়ার্ডে একজন ডিরেক্টর নাকি ম্যানেজিং ডিরেক্টর, উনি নৌবাহিনীর ভদ্রলোক, অ্যাডমিরাল, ওনার সভাপতিত্বে একটা তদন্ত কমিটি হয়েছে যে এই গভীর টাকা আসছে, কে খেয়ে গেল, কি করলো। তো সেগুলো নিয়ে এগুলি আমরা আসার আগে সংগঠিত, এবং এগুলো নিয়ে আগে তো আমার অফিসিয়াল ইয়েটা বের হইতে হবে, অবশ্যই ইট উইল সি দ্য লাইট যে কি হয়েছে। থ্যাংক ইউ। আর কোনো বিশ্ববিদ্যালয় হিসেবে স্টেক হোল্ডার হিসেবে দুর্নীতির সাথে জড়িত ছিল তাদের ওইটা আমরা আইডেন্টিফাই করলে তারপরে না, আমরা যখন এটা অলরেডি বিন আইডেন্টিফাইড, গভর্নমেন্ট এটা আইডেন্টিফাই করছে কারা কারা জড়িত, তাদের লিস্টই আছে, ইন কোর্স অফ টাইম এগুলি সবই চলে আসবে সামনে। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। আরেকটা প্রশ্ন আমি করতে চাই, সেটা হলো আমরা মানে এই বিশ্ববিদ্যালয়ে
শিক্ষকদের বিরুদ্ধে কিছু এলিগেশন আছে যাদের যোগ্যতা নেই, তারা এই বিশ্ববিদ্যালয়ে এখনো মানে শিক্ষকতা করছেন। আপনারা এগুলো আইডেন্টিফাই করে এবং এর কোন ব্যবস্থা নেবেন বা আপনারা সুপারিশ করবেন কিনা? এখানে হয়েছে কি আমাদের অভিযোগ যেগুলি আছে ফেসবুকের অভিযোগ দিয়ে অভিযোগ হয় না আনটিল এন্ড আনলেস ইউ আর রেজিস্টারিং ইউর কমপ্লেন অফিসিয়ালি থ্রু রাইট আপ অ্যান্ড এভিডেন্সেস। খালি একজনের বিরুদ্ধে ঢালা অভিযোগ করে দিলে হবে ব্যবস্থা দিতে হবে, আপনাকে এভিডেন্স দিতে হবে অফকোর্স। এবং অলরেডি আই হ্যাভ টেকেন ইনিশিয়েটিভ, যারা এরকম হয়েছে পত্রিকাতে নিউজ আসছে তাদেরকে সবাইকে চিঠি দেওয়া হয়েছে। এবং সেটা যদি সরকার মনে করে, এটা আমার করার নয়, সরকারি প্রতিষ্ঠান, সরকার যদি মনে করে যে হি অর শি উইল টেক দ্য ইনিশিয়েটিভ, আমার নিজের কাজ করে আমি শেষ করতে পারি না। সরকার যদি মনে করে অবশ্যই এটা নিয়ে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা আর একটা প্রশ্ন নিতে পারবো, আমাদের আরেকটা মিটিং ডিসি সাহেব চলে আসছেন তো। হ্যাঁ সময় নিয়ে না তো অনেক কথা হচ্ছে স্যার, আমাদের দুর্নীতির ভিতরে খুব সফট একটা দুর্নীতি আছে যেটা চোখে বাঁধে না। বিশ্ববিদ্যালয়ের অনেক বড় দুর্নীতি, সেটা হচ্ছে তদন্ত কমিটি। এই বিশ্ববিদ্যালয়ে আমি একটা তথ্য অধিকার আইনে তথ্য নিয়েছিলাম 2019 সালের নভেম্বর ডিসেম্বর থেকে 2023 সালের নভেম্বর অবধি 32টা তদন্ত কমিটির ভিতরে মাত্র 16টা রিপোর্ট জমা পড়ছে, তার ভিতরে মাত্র 6টা সরা হয়েছে, আর বাকিগুলোর কোনো খবরই নেই। এই তদন্ত কমিটির দুর্নীতি এই বিশ্ববিদ্যালয়ে খুবই প্রখর স্যার। অনেক জড়িত না এরকম লোক এখনো ফেসে আছে, বা জড়িত থাকলেও সে একটা মিটিং এও বল পায়নি এখন পর্যন্ত। এরকম আচ্ছা, আমি এটা এক কথায় উত্তর দেই। এই বিশ্ববিদ্যালয়টা যখন প্রতিষ্ঠা লাভ করে, এইখানের যারা ঢুকছে মোর অরলেস একই মতাদর্শের লোক, কেউ কারো বিরুদ্ধে কি এখানে একটা আমি চাইলেই নিতে, আই এম অনলি ফরেনার, এই তিনজন আমরা ফরেনার, আপনারা সবাই এক জায়গার লোক। কারোর বিরুদ্ধে তদন্তই করতে চায় না। এখানে আমি তদন্ত কমিটি গুলো তদন্তের মুখ দেখাতে ভেরি ডিফিকাল্ট। ইট শুড বি ইনভেস্টিগেটেড বাই থার্ড পার্টি and that third party can render the service within a week. এক সপ্তাহে যে পারবে এই এক বছর তা হবে না। আমরা এটা চেষ্টা করছি ভবিষ্যতে, বাট উই আর ট্রাইং। আমরা থাকতে থাকতে এটা লাইমলাইটে এনে দিয়ে যাবো। থ্যাংক ইউ সবাইকে অনেক ধন্যবাদ আপনাদের। আর আপনাদের একটু লাঞ্চ আছে, আপনারা লাস্ট একটু সাংবাদিক সমিতির পক্ষ থেকে এক বছর থ্যাংক ইউ আপনার লাঞ্চটা কাইন্ডলি নিয়েন। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। জি আরেকটা আছে নাকি? উপদেশ সাহেব দাও একসাথে। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।